আসসালামু আলাইকুম। আমরা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর প্রথম ক্লাস আজকে শুরু করছি। আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমাদের বিষয় কোড 67151। আমি আবির হাসান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে পাওয়ার ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো আমরা আজকে জানবো পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে, পাওয়ার প্ল্যান্টের সংজ্ঞা ও পরিচিতি জানবো। পাওয়ার প্ল্যান্ট বলতে আমরা কি বুঝি, যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমরা আসলে পাওয়ার প্ল্যান্ট কি এ সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের মাথায় আছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কিন্তু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলতেই পাওয়ার প্ল্যান্ট নয়। বিদ্যুৎ উৎপাদন করা হয় যেখানে, সেই জায়গাটাকে পাওয়ার স্টেশন বা পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার প্ল্যান্টের একটি উপাদান হচ্ছে পাওয়ার হাউস বা পাওয়ার স্টেশন। আমরা বলতে পারি পাওয়ার প্ল্যান্ট একটি যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা, যার মাধ্যমে প্রাকৃতিক শক্তিকে যান্ত্রিক ও বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর ও সরবরাহ করা হয়। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকেই দেখি, আমাদের পাওয়ার প্ল্যান্টের একটি চিত্র এই। আর এখানে যেখানে পাওয়ার হাউস লেখাটা আছে, আমরা এই দিকে খেয়াল করি। পাওয়ার হাউস মূলত এই জায়গাটুকু, এবং এই জায়গাটুকুতেই বিদ্যুৎ উৎপাদন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কার্যপ্রণালী। এখানে পানি এসে টারবাইনে আঘাত করে, টারবাইন ঘোরার ফলে জেনারেটর ঘোরে এবং সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এইটা হচ্ছে পাওয়ার হাউস, এটা পাওয়ার প্ল্যান্ট নয়। পাওয়ার প্ল্যান্ট এই যে সামগ্রিক বিষয়টি, এটি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। তো আমরা এখান থেকে বলতে পারি পাওয়ার প্ল্যান্ট একটি যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা বা এক মেকানিজম, যেটা আমরা দেখলাম। এখানে প্রাকৃতিক শক্তি থেকে যান্ত্রিক ও বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয় এবং সেটাকে সরবরাহও করা হয়। যদি আমরা চিত্রটা আবার একবার দেখি, পাওয়ার স্টেশন থেকে বা পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে পাওয়ার লাইন, যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার লাইন্স, এখান থেকে বিদ্যুৎটি সরবরাহ করা হয়। তো আমরা এখানে আরও কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চিত্র দেখি। প্রথমে এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আছে জলবিদ্যুৎ কেন্দ্র, তারপরে আছে উইন্ডমিল পাওয়ার প্ল্যান্ট বা বায়ু বিদ্যুৎ কেন্দ্র। তো আমরা এখান থেকে জানলাম পাওয়ার প্ল্যান্ট হচ্ছে যেখানে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক ও বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয় এবং সরবরাহ করা হয়। তো আমরা এখন জানবো যেখান থেকে আমরা ন্যাচারাল সোর্সগুলো পাই বা আমাদের শক্তির বিভিন্ন উৎস কি কি, আমরা কোন কোন জায়গা থেকে শক্তি পাই। প্রথমে আছে ফুয়েল। আমরা ফুয়েল হিসেবে তিন প্রকার ফুয়েল ব্যবহার করি। জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি পেট্রোল, তরল জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করি, কঠিন জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করি, আর বায়বীয় জ্বালানি হিসেবে আমরা ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস যেটা বুঝি, এবং কৃত্রিম গ্যাসও ব্যবহার করা হয়, কিন্তু সেটা ব্যয় সাপেক্ষ। তারপরে আছে জলস্রোত। পানির স্থিতিশক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। যে আমাদের দেশে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, জলবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই নদীতে। খরস্রোতা নদী লাগে এখানে, যেহেতু পানির অনেক বেশি ঢেউ এবং পানির স্রোত কাজে লাগানো হবে, সেহেতু পানির হেডও অনেক বেশি থাকা লাগবে এবং পানির স্রোতটাও অনেক বেশি থাকা লাগবে। তো আমাদের দেশে একটাই মাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা কাপ্তাইতে, কর্ণফুলী নদীতে। তারপরে আছে সমুদ্রের জোয়ার ও ঢেউ। সমুদ্রের জোয়ার ও ঢেউকে কাজে লাগিয়েও টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যেতে পারে। তারপরে আছে বায়ু প্রবাহ, যেখানে বায়ুর অনেক বেশি পরিমাণ চাপ থাকে, বাতাসের গতি ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার, সেখানে সর্বোচ্চ দক্ষতার উপরে আমরা উইন্ডমিল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে পারি। আমাদের দেশে যেহেতু এরকম বেগের বাতাস নাই বা সেরকম বাতাস পাওয়ার জায়গাও অনেক স্বল্প, সেজন্য আমাদের দেশে উইন্ডমিল পাওয়ার প্ল্যান্ট বসানো খুব বেশি লাভজনক নয়। এটা সাধারণত পাহাড়ি অঞ্চল এবং সামুদ্রিক তটে এরকম জায়গায় ব্যবহার করা হয়, যেখানে বাতাসের অনেক বেশি গতি পাওয়া যায়। তো তারপরে আসি সোলার পাওয়ার। সূর্যরশ্মি থেকে আমরা অনেক শক্তি পেয়ে থাকি, সেই শক্তিটা সেই ন্যাচারাল সোর্সটা কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। তারপরে আছে ভূগর্ভস্থ তাপ বা জিওথার্মাল এনার্জি বলতে আমরা যেটা বুঝি। আমরা জানি আমরা পৃথিবীর বহির্ভাগে বাস করি, আর পৃথিবীর যতই অন্তর্ভাগে যাওয়া হয় ততই চাপ এবং তাপের মাত্রা বাড়তে থাকে। তো আমরা ভূগর্ভস্থ যে তাপটা পাই, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর থেকে যে লাভা বেরিয়ে আসে, সেখান থেকে সেটা যে নদীতে পড়ে বা সেটা যে পানির সাথে মিশ্রিত হয়, সেখান থেকে অনেক বেশি পরিমাণ উত্তপ্ত পানি আমরা পাই। তো সেটা যখন আমরা ব্যবহার করব, তখন সেখান থেকে আমরা সেই তাপটা কাজে লাগিয়ে, সেই বাষ্পটা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এরপরে আছে পারমাণবিক শক্তি। আমরা জানি সম্প্রতি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
পারমাণবিক শক্তি অনেক অনেক বড় একটি উৎস শক্তির, যেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখানে সাধারণত ইউরেনিয়াম ব্যবহার করা হয় এবং ইউরেনিয়ামকে বিভাজন করার ফলে প্রচণ্ড তাপ শক্তি সৃষ্টি হয়। এই তাপটা কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপরে আছে থার্মোইলেকট্রিক পাওয়ার। থার্মোইলেকট্রিক পাওয়ার যখন দুটি ভিন্ন ধাতুর লুপের সংযোগস্থলে পৃথক তাপমাত্রায় রাখা যায় তখন তাকে ইলেকট্রোমোটিভ ফোর্সের সৃষ্টি হয় এবং ওই লুপে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে। এভাবেই আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপরে আছে থার্মো আয়নিক কনভার্টার, যেখানে বাষ্প অথবা গ্যাসের পরিবর্তে ইলেকট্রন প্রবাহে কাজ করা হয়। ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তারপরে আছে ফুয়েল সেল। ফুয়েল সেল অত্যাধুনিক পর্যায়ের একটি জ্বালানি শক্তির উৎস। এখানে সাধারণত বিদ্যুৎ উৎপাদন করা হয় ফুয়েলকে অক্সাইডেশন করে, অর্থাৎ ফুয়েলকে সরাসরি রাসায়নিক শক্তিতে বিভাজন করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তো তারপরে আমরা আসি এবার আমাদের শক্তির প্রচলিত ও অপ্রচলিত উৎসসমূহ সম্পর্কে জেনে নিই। কোনগুলো প্রচলিত উৎস, কোনগুলো অপ্রচলিত উৎস। শক্তির প্রচলিত উৎস সেগুলোকে বলা হয় যেগুলো আমরা সচরাচর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করি। যেমন এর ভিতরে আছে জ্বালানি বা ফুয়েল, আমরা যেগুলো বললাম, ডিজেল, পেট্রোল অথবা কয়লা অথবা প্রাকৃতিক গ্যাস এগুলো। জলস্রোত, এটা অনেক বেশি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করা হয়। তারপরে আছে পারমাণবিক শক্তি। আর শক্তির অপ্রচলিত উৎসগুলোর ভিতরে কোনগুলো থাকে? শক্তির যে সকল উৎস সচরাচর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করা হয় না, অর্থাৎ ভূগর্ভস্থ তাপ, এটা সচরাচর আমরা দেখি না। যেখানে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে সেখানে ভূগর্ভস্থ তাপকে কাজে লাগানো হয়। সৌরশক্তি, যেহেতু সূর্য আমরা দিনে 12 ঘন্টা পাই, কোনো কোনো সময় 12 ঘন্টার বেশিও থাকে, কোনো কোনো সময় 12 ঘন্টার কমও থাকে, কিন্তু সৌরশক্তি থেকে আমরা যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারি না। আর যদিও আমরা সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেটা ডিসি পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়, সেটাকে এসিতে কনভার্ট করা অনেক বেশি ব্যয় সাপেক্ষ হয়ে যায়। তো এই জন্য এটাও অপ্রচলিত উৎস হিসেবে যে নিয়ে আসা হয়। তারপরে আছে সামুদ্রিক জোয়ার ও ঢেউ। সমুদ্রের জোয়ার ও ঢেউ থেকে কোথাও কোথাও হয়তো এটা উৎস হিসেবে কাজ করে, বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে, কিন্তু সব জায়গায় এটি সচরাচর ব্যবহার করা হয় না। তারপরে আমরা বায়ুশক্তি। বায়ুশক্তি অপ্রচলিত উৎস। ইতিপূর্বে বলেছি যে বায়ুশক্তি ব্যবহার করার জন্য 7 থেকে 10 কিলোমিটার বাতাসের গতি দরকার হয়। যেহেতু এই পরিমাণ বাতাসের গতি সব জায়গায় থাকে না, সেহেতু বায়ুশক্তিটা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করা হয় না। তারপরে থার্মো আয়নিক কনভার্টারও একই ব্যাপার। থার্মো ইলেকট্রিক পাওয়ার, জ্বালানি কোষ, এগুলো অপ্রচলিত উৎস। তো আমরা এখন জেনে নিই পাওয়ার প্ল্যান্ট কয় প্রকার। পাওয়ার প্ল্যান্টের শক্তির উৎস বিচারের দিক থেকে 6 প্রকার। সেগুলো কি কি? স্টিম পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এবং সোলার পাওয়ার প্ল্যান্ট। স্টিম পাওয়ার প্ল্যান্ট যেখানে বাষ্পকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। ডিজেল পাওয়ার প্ল্যান্ট যেখানে ডিজেলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, অর্থাৎ একটি ইঞ্জিন চলে, ইঞ্জিনের সাথে টারবাইন কাপলিং করা থাকে বা জেনারেটর কাপলিং করা থাকে, সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে মেইন জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা হয়, যেখানে গ্যাসকে ব্যবহার করে আমরা ইঞ্জিন চালাই, ইঞ্জিনের সাথে জেনারেটর কাপলিং করা থাকে, সেখান থেকে জেনারেটর ঘুরলে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মেইন জ্বালানি হিসেবে নিউক্লিয়ার ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে বিভাজনের ফলে আমরা প্রচুর পরিমাণে তাপ পাই, সেখান থেকে আমরা স্টিম পাওয়ার প্ল্যান্টের লেআউট কাজে লাগিয়ে সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে পানির স্রোতকে কাজে লাগানো হয়। সোলার পাওয়ার প্ল্যান্টে সূর্যের আলোকে কাজে লাগানো হয়। পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য বিবেচ্য বিষয় কি কি? একটি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য পূর্বেই এই নিম্নে যে বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই বিবেচনা করতে হবে। প্রথমে কি আছে? জ্বালানির প্রাপ্যতা বা সহজলভ্যতা। কোথাও পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য সবার আগে দেখতে হবে সেখানে জ্বালানি সহজলভ্য কি না। তারপরে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যয়। যেহেতু আমরা পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করব, সেহেতু বিদ্যুৎ সরবরাহ ও বিতরণের দিকটাও খেয়াল রাখতে হবে যেন এর ব্যয়টা অনেক বেশি না পড়ে। জ্বালানি পরিবহন ব্যয়। যেহেতু পাওয়ার প্ল্যান্টে জ্বালানি ব্যবহার করতে হবে, জ্বালানি থেকে ন্যাচারাল যে সোর্স প্রাকৃতিক শক্তি, সেখান থেকেই আমরা বিদ্যুৎ উৎপাদন করব। সুতরাং প্রাকৃতিক শক্তি যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে না পারি, বা প্রাকৃতিক শক্তি যে পরিবহন ব্যয় বা প্রাকৃতিক শক্তির যে
সহজলভ্যতা যদি না থাকে, জ্বালানি সহজলভ্যতা যদি না থাকে, তাহলে আমাদের ব্যয় অনেক বেশি পড়ে যাবে। সুতরাং জ্বালানির যে পরিবহন ব্যয়, এটাও খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় জমির পরিমাণ ও নির্মাণ ব্যয়। কুলিং ওয়াটারের সরবরাহ, যেহেতু পাওয়ার প্ল্যান্টে অনেক বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেহেতু কুলিং ওয়াটার অবশ্যই প্রয়োজন হয়। জ্বালানিকে ঠান্ডা করার জন্য এবং যন্ত্রপাতি ঠান্ডা করার জন্য কুলিং ওয়াটারের প্রয়োজন হয়। তো কুলিং ওয়াটারের সরবরাহ যেন সহজলভ্য হয়, সেটাও খেয়াল রাখতে হবে। পাওয়ার প্ল্যান্টের লোডের পরিমাণ, আমরা যে পাওয়ার প্ল্যান্ট স্থাপন করব সেখানে লোডের কী পরিমাণ হবে। লোড যদি বেশি হয়ে যায় তাহলে পাওয়ার প্ল্যান্টের আয়ুষ্কাল কমে আসবে, অথবা লোড যদি কম হয়ে যায় তাহলে আমাদের উৎপাদিত যে বিদ্যুৎ সেটা অপচয় হবে। সুতরাং লোডের পরিমাণ বিবেচনা করে পাওয়ার প্ল্যান্টের লেআউট তৈরি করতে হবে। পরিচালনা বিশ্বস্ততা, আমরা জানি প্রতিটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিশ্বস্ত লোকের প্রয়োজন হয়, সেহেতু এদিকেও খেয়াল রাখতে হবে। পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য পরিচালনার বিশ্বস্ততা খুবই প্রয়োজন। প্ল্যান্টের আয়ুষ্কাল, আমাদের প্ল্যান্টটি যদি 100 বছরের বা 50 বছরের হয়ে থাকে তাহলে আমাদের সেরকমই লেআউট তৈরি করতে হবে। আমাদের প্ল্যান্টের আয়ুষ্কালের উপর নির্ভর করেই পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে হবে। তো পাওয়ার প্ল্যান্টে নিরাপত্তা নীতি, পাওয়ার প্ল্যান্ট যেহেতু এখানে চলমান যন্ত্রপাতি এবং অনেক বেশি মেশিনারি মেকানিজম থাকে, সেহেতু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। তো আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে? প্ল্যান্টের ভিতরে সবসময় হেলমেট পরতে হবে, ব্যাজ পরতে হবে, যাতে চেনা যায় এবং কে কোন দায়িত্বে আছে সেটা বোঝা যায়। উঁচু স্থানে কাজের সময় সেফটি বেল্ট পরতে হবে। জামার হাতা ও প্যান্টের পা ঢিলাঢালা হওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। সেফটি শু পরতে হবে। সেফটি গ্লাভস পরতে হবে। শরীরের নিম্নাংশ উন্মুক্ত রাখা যাবে না। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের পড়া। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে